হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই স্টাডি সাকসেস কোচিং সেন্টারে। বন্ধুরা, তোমরা যারা এসএসসি এমটি 2026-এর জন্য প্রিপারেশান নিচ্ছ, তো তোমাদের জন্য আবারও আরেকটি খুবই গুরুত্বপূর্ণ জিকে ক্লাস। তো আজকের ক্লাস নম্বর হচ্ছে 14 নম্বর ক্লাস চলছে। প্রত্যেকটা ক্লাসে আমরা কিন্তু 25খানা করে কোশ্চেন, যেমন তোমরা শিফটে 25খানা করে কোশ্চেন আসে, সেই রকমভাবেই 25খানা করে কোশ্চেন কিন্তু আলোচনা করা হচ্ছে। তো আগের যে 13খানা ক্লাস যারা দেখোনি, তো অবশ্যই বলবো দেখে নেবে। এছাড়া আমরা এসএসসির টপিক ওয়াইজও ক্লাস করেছি, টপিক ধরে ধরে যে সকল টপিক থেকে জিকের কোশ্চেন কিন্তু আসে, একদম মাস্ট এক্সামে আসে। তো সেই সকল ইম্পর্টেন্ট টপিক ধরে ক্লাস করানো হয়েছে। সেগুলো যারা দেখোনি, তো অবশ্যই বলবো ডেসক্রিপশানে লিঙ্ক রয়েছে, সেই লিঙ্ক থেকে কিন্তু ক্লাসগুলো দেখে নেবে। তো আজকে ক্লাস 25খানা কোশ্চেন আজ রয়েছে, একদম বিস্তারিতভাবে আলোচনা করা হবে। শুধু কোশ্চেন আনসার নয়, কোশ্চেন আনসারের পাশাপাশি কিন্তু ব্যাখ্যা দেওয়া হবে, যেমন আমরা আগের ক্লাসগুলোতে দিয়েছি। তো সবাইকে বলবো ক্লাসটা শেষ পর্যন্ত দেখো, দেখে যদি ভালো লাগে তো অবশ্যই সবাই লাইক কমেন্ট শেয়ার করে যাবে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবে। যদি নতুন হয়ে থাকো তো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। এই ধরনের ক্লাস কিন্তু তোমরা আমাদের চ্যানেলে পেয়ে যাবে। তো আজকের ক্লাসে ফার্স্ট কোশ্চেন যেটা রয়েছে, দেখো, কোন রাষ্ট্রকূট প্রধান তার চালুক্য অধিপতিকে পরাজিত করে রাষ্ট্রকূট রাজবংশ প্রতিষ্ঠা করেছিলেন? কোন রাষ্ট্রকূট প্রধান তার চালুক্য অধিপতিকে পরাজিত করে রাষ্ট্রকূট রাজবংশ প্রতিষ্ঠা করেছিলেন? সঠিক অ্যান্সার কী হবে না, হচ্ছে দন্তি দুর্গ। দন্তি দুর্গ অপশান নাম্বার বি হয়ে যাবে সঠিক আনসার। দেখে নাও এক্সট্রা ডিটেলস এখানে কী রয়েছে না, দন্তি দুর্গ চালুক্য রাজা কীর্তিবর্মন দ্বিতীয়কে পরাজিত করে মান্যক্ষেত বা মালক্ষেতে রাষ্ট্রকূট রাজবংশের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। তিনি হিরণ্যগর্ভ নামক বিখ্যাত ধর্মীয় অনুষ্ঠানটি সম্পন্ন করেছিলেন। তারপরে চলে যাও 2 নম্বর কোশ্চেনে। ভারতের দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা কবে সম্পন্ন হয়েছিল? দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা কবে সম্পন্ন হয়েছিল না, হচ্ছে 1961 সালে হয়েছিল। দেখে নাও, দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা 1956 সালে শুরু হয়, হয়ে 1961 সালে শেষ হয়। এটি বিখ্যাত পরিসংখ্যানবিদ প্রশান্ত চন্দ্র মহানবিশের মডেলের ওপর ভিত্তি করেই কিন্তু তৈরি হয়েছিল। এর মূল লক্ষ্য ছিল দ্রুত শিল্পায়ন। এগুলো কিন্তু মনে রাখতে হবে এই সকল তথ্যগুলো। তারপরে দেখো 3 নম্বর কোশ্চেন, দিল্লি সালতানাত আমলে তাওয়ারিখ কারা লিখতেন? তাওয়ারিখ কারা লিখতেন, প্রশাসক না হচ্ছে কবি ও দরবারি? সঠিক অ্যান্সার অপশান নাম্বার সি, 1 এবং 2 উভয়ই। অর্থাৎ দিল্লি সালতানা আমলে তাওয়ারিখ লিখতেন কারা? প্রশাসক এবং কবি ও দরবারি। তাওয়ারিখ ছিল ফার্সি ভাষায় রচিত ঐতিহাসিক ঘটনাক্রমের লিখিত বিবরণ। এগুলি মূলত সুলতানদের শাসনের অধীনে থাকা শিক্ষিত পুরুষ, যেমন প্রশাসক, বিচারক, কবি এবং দরবারিরা রচনা করতেন। তারপরে দেখো 4 নম্বর কোশ্চেন, 1977 সালের শিল্পনীতি বিবৃতি অনুযায়ী টিনি ইউনিট বলতে সেই শিল্প ইউনিটকে বোঝানো হয় যার বিনিয়োগ ছিল কত লক্ষ টাকা? 1977 সালের শিল্পনীতির বিবৃতি অনুযায়ী টিনি ইউনিট বলতে বোঝায় সেই শিল্প ইউনিটকে বোঝানো হয় যার বিনিয়োগ 1 লক্ষ টাকা। তৎকালীন জনতা পার্টি সরকার, অর্থাৎ বিজেপি জনতা পার্টি সরকারের 1977 সালের শিল্পনীতিতে ছোট শহর ও গ্রামীণ এলাকায় কুটির শিল্প প্রসারের জন্য সর্বোচ্চ 1 লক্ষ টাকা পর্যন্ত যন্ত্রপাতি ও মূলধন বিনিয়োগের কারখানাগুলিতে টিনি ইউনিট হিসেবে সংজ্ঞায়িত করা হয়। তারপরে দেখো 5 নম্বর কোশ্চেন, নিম্নলিখিত কোন নদীকে দক্ষিণ গঙ্গা বলা হয়? দক্ষিণ গঙ্গা বলা হয়, এটা হচ্ছে গোদাবরী নদীকে। গোদাবরী দক্ষিণ ভারতের দীর্ঘতম নদী। এর বিশাল ভৌগোলিক বিস্তার ও অববাহিকার কারণেই একে দক্ষিণ গঙ্গা বা বৃদ্ধ গঙ্গা বলা হয়। অন্যদিকে পবিত্রতার কারণে কাবেরী নদীকে দক্ষিণ ভারতের গঙ্গা বলা হয়। দক্ষিণ ভারতের গঙ্গা বলা হয় কাকে? কাবেরী নদীকে। আর দক্ষিণ গঙ্গা বলা হয় কাকে? গোদাবরীকে, বা বৃদ্ধ গঙ্গা বলা হয় গোদাবরীকে। তারপরে দেখো 6 নম্বর কোশ্চেন, যে স্থলভাগ 3 দিকে জল দ্বারা পরিবেষ্টিত তাকে কি বলা হয়? 3 দিকে জল যে স্থলভাগ তাকে কি বলা হয় না, তাকে উপদ্বীপ বলা হয়। কি বলা হবে? উপদ্বীপ। যেমন ভারতীয় উপদ্বীপ, এর দক্ষিণ পশ্চিম আরব সাগর, দক্ষিণ পূর্বে বঙ্গোপসাগর আর দক্ষিণে ভারত মহাসাগর রয়েছে আমাদের।
পরবর্তী কোয়েশনে যাওয়ার আগে তোমাদেরকে বলে রাখি, আমাদের কিন্তু এমটিএসের নোটস রেডি অনেক দিন থেকেই। যারা এখনও সংগ্রহ করতে পারোনি, অবশ্যই বলবো জিকে এবং ইংলিশ নোটসগুলো তোমরা সংগ্রহ করতে পারো, যেখানে প্রিভিয়াস এবং টপিক ওয়াইজ এবং প্র্যাকটিস সেট সমস্ত কিছু দেওয়া হচ্ছে। কারেন্ট অ্যাফেয়ার্সও দেওয়া হচ্ছে মাত্র 199 টাকায়। একদম সরাসরি হোয়াটসঅ্যাপে পেমেন্ট করে স্ক্রিনশট পাঠালেই সমস্ত পিডিএফ তোমাদের হোয়াটসঅ্যাপে দিয়ে দেওয়া হবে। তো যদি তোমরা নিতে চাও, ডেমো দেখতে চাও, টেলিগ্রামে চলে যাও। নিতে চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করো, কীভাবে পেমেন্ট করবে সেটা আমরা বলে দেবো। তারপর দেখো 7 নম্বর কোশ্চেন, লসিকা। লসিকা হজম ও শোষিত চর্বি কোথা থেকে বহন করে এবং অতিরিক্ত তরলকে রক্তে ফিরিয়ে দেয়? লসিকা হজম ও শোষিত চর্বি কোথা থেকে বহন করে এবং অতিরিক্ত তরলকে রক্তে ফিরিয়ে দেয়? তো সেটা হচ্ছে অন্ত্র হয়ে যাবে সঠিক অ্যান্সার। ক্ষুদ্রান্তের ভিলিতে থাকা ল্যাকটিয়াল নামক বিশেষ লসিকা নালী খাদ্য থেকে চর্বি শোষণে সহায়তা করে এবং লসিকা রক্ত সংবহনে তরল পদার্থ পুনরুদ্ধার করতে ভূমিকা রাখে। তারপরে দেখো 8 নম্বর কোশ্চেন, অনেকান্তবাদ তত্ত্বটি কার সাথে সম্পর্কিত? অনেকান্তবাদ তত্ত্বটি ভগবান মহাবীরের সাথে সম্পর্কিত। এটি জৈন দর্শনের একটি অন্যতম মূলনীতি। এর অর্থ হলো সত্যের বিভিন্ন দিক বা দৃষ্টিকোণ থাকতে পারে এবং কোনো একক মানবিক জ্ঞানই চূড়ান্ত বা পূর্ণাঙ্গ নয়। তারপরে ভারতের সংবিধানের সমবায় তালিকা অন্তর্ভুক্ত কোনটা? সমবায় তালিকা জনস্বাস্থ্য না হচ্ছে ট্রেড ইউনিয়ন? তো সঠিক অ্যান্সার হয়ে যাবে শুধুমাত্র অপশান নাম্বার 2, অর্থাৎ ট্রেড ইউনিয়ন। ভারতের সংবিধানের 7ম তফসিলে জনস্বাস্থ্য রাজ্য তালিকায় পড়ে, কিন্তু ট্রেড ইউনিয়ন এরা শিক্ষা ও বন সমবায় তালিকার অন্তর্গত। 10 নম্বর দেখো, সাত প্লিয়াং বা প্লেড ডান্স ভারতের কোন রাজ্যের ঐতিহ্যবাহী লোকনৃত্য? সাত প্লিয়াং বা প্লেড ডান্স এটা হচ্ছে মেঘালয় রাজ্যের ঐতিহ্যবাহী লোকনৃত্য। এটি মেঘালয়ের খাসি ও জয়ন্তিয়া উপজাতির একটি ঐতিহ্যবাহী লোকনৃত্য, যেখানে নৃত্যশিল্পীরা কাঁচের বা ধাতুর থালা বা প্লেট হাতে নিয়ে ভারসাম্যের চমৎকার প্রদর্শন করে। তারপরে দেখো 11 নম্বর কোশ্চেন, কেন্দ্রশাসিত অঞ্চল লাদাখের জন্য 2027 সালে জনগণনার রেফারেন্স তারিখ কী হবে? 2027 সালের জনগণনার রেফারেন্স তারিখ 1 অক্টোবর 2026। সাধারণ এলাকার জন্য রেফারেন্স তারিখ 1 মার্চ নির্ধারিত হলেও লাদাখ, জম্মু কাশ্মীর, হিমাচল প্রদেশ ও উত্তরাখণ্ডের কঠিন বরফাবৃত অঞ্চলের জন্য 1 অক্টোবর নির্ধারণ করা হয়। ঠিক আছে, 1 অক্টোবর 2026। 12 নম্বর কোশ্চেন দেখো, বৈঠকি হোলি উৎসবটি ভারতের কোন রাজ্যের ঐতিহ্যগতভাবে উদযাপিত হয়? বৈঠকি হোলি এটা হচ্ছে উত্তরাখণ্ডে উদযাপিত হয়। উত্তরাখণ্ডের কুমায়ুন অঞ্চলে পালিত এই হোলি উৎসবটি মূলত ধ্রুপদী সঙ্গীতের উপর ভিত্তি করে কয়েক মাস ধরে উদযাপিত হয়, যা সাংস্কৃতিক ঐতিহ্যের এক অনন্য নিদর্শন। 13 নম্বর কোশ্চেন, ভারতের জাতীয় মহাকাশ দিবস প্রতি বছর 23 আগস্ট কোন ঘটনাকে স্মরণ করে পালিত হয়? ভারতের জাতীয় মহাকাশ দিবস প্রতি বছর 23 আগস্ট কোন ঘটনাকে স্মরণ করে পালিত হয়? চাঁদের দক্ষিণ মেরুতে বিক্রম ল্যান্ডারের সফল সফট ল্যান্ডিং সফট ল্যান্ডিং স্মরণ করে পালিত হয়। 2023 সালে 23 আগস্ট চন্দ্রযান 3 মিশনের বিক্রম ল্যান্ডার চাঁদের দক্ষিণ মেরুতে প্রথম পৌঁছায়। সেই ঐতিহাসিক মুহূর্ত স্মরণে 23 আগস্ট দিনটিকে জাতীয় মহাকাশ দিবস হিসেবে ঘোষণা করা হয় এবং ল্যান্ডিং পয়েন্টের নাম রাখা হয় শিবশক্তি পয়েন্ট। ভালো করে মনে রাখো কথাগুলো। গরমকালে আমাদের কেন সুতির কাপড় পরা উচিত? গরমকালে আমাদের সুতির কাপড় কেন পরা উচিত? কারণ হচ্ছে সুতির কাপড় ঘাম শোষণ করে এবং বাষ্পীভবনে সাহায্য করে, ফলে শরীর ঠান্ডা থাকে। ঠিক আছে, সুতি তন্তু প্রাকৃতিক জল শোষক, এটি ত্বকের ঘাম শোষণ করে বাতাসে সংস্পর্শে আনে। বাষ্পীভবনের জন্য প্রয়োজনীয় সুপ্ত তাপ শরীর থেকে গৃহীত হওয়ার শরীর শীতল অনুভূত হয়। ঠিক আছে,
তারপরে দেখো 2011 সালের তথ্য অনুযায়ী ভারতের মোট কর্মসংস্থানের কত শতাংশ প্রাথমিক ক্ষেত্রে নিযুক্ত ছিল? কত শতাংশ প্রাথমিক ক্ষেত্রে নিযুক্ত ছিল? সঠিক অ্যান্সার অপশান নাম্বার বি 54.6। 54.6%। প্রাথমিক ক্ষেত্রে মূলত কৃষি, পশুপালন, বনায়ন আর মৎস্য চাষ অন্তর্ভুক্ত। 2011 সালের সেন্সাস অনুযায়ী ভারতের অর্ধেকেরও বেশি শ্রমিক কিন্তু কৃষিক্ষেত্রে নিয়োজিত ছিলেন। তারপর দেখো জুন 2025 সালে স্টার্ট আপ অ্যাক্সেলারেটর প্ল্যাটফর্ম ওয়াভেক্স স্টার্ট আপদের যে এআই চালিত রিয়েল টাইম বহুভাষিক অনুবাদ সমাধান তৈরির আহ্বান জানায় তার নাম কি? তার নাম হচ্ছে ভাষা সেতু। অপশান নাম্বার সি সঠিক অ্যান্সার ভাষা সেতু। কৃত্রিম বুদ্ধিমত্তা চালিত এই প্রযুক্তি ভারতীয় বিভিন্ন ভাষার মধ্যে রিয়েল টাইমে অনুবাদ করে ভাষার বাধা দূরীকরণ কাজ করে। তারপরে ভারতের পারলাইট সম্পদের একমাত্র অধিকারী কোন রাজ্য? পারলাইট সম্পদের অধিকারী একমাত্র রাজ্য সেটা হচ্ছে গুজরাট। পারলাইট হলো একটি আগ্নেয় শিলা যা উচ্চ তাপে প্রসারিত হয়। গুজরাটের কচ্ছ অঞ্চলে এর অন্যতম বড় ভাণ্ডার রয়েছে। কোন দেশের যোগদানের পর ব্রিক্স সংগঠনটি ব্রিক্স এ রূপান্তরিত হয়? ব্রিক থেকে ব্রিক্সে রূপান্তরিত হয়েছে। সেটা হচ্ছে এসেতে কি হয় সাউথ আফ্রিকা অর্থাৎ দক্ষিণ আফ্রিকা হয়ে যাবে সঠিক অ্যান্সার। 2006 সালে ব্রাজিল, রাশিয়া, ভারত এবং চীন ছিল, এই জন্য ব্রিক। 2010 সালে দক্ষিণ আফ্রিকা যোগ দেয়, তখন এর নাম হয় ব্রিক্স, BRICS। 19 নম্বর, ভারতের জিডিপি প্রথম কোন বছরে $1 ট্রিলিয়ন অতিক্রম করে? ভারতের জিডিপি প্রথম কোন বছর $1 ট্রিলিয়ন অতিক্রম করে? সেটা হচ্ছে 2007 সাল। অর্থনৈতিক সংস্কারের সুবাদে 2007 সালে ভারত প্রথম $1 ট্রিলিয়ন জিডিপির মাইলফলক স্পর্শ করেছিল। নিম্নলিখিত কোন খেলায় স্টিক বা লাঠি ব্যবহার করা হয় না? লাঠি ব্যবহার করা হয় না, জ্যাভলিন থ্রোতে তো হয়, হকিতে হয়, তাছাড়া পোল ভল্টে হয়, শর্টপুটে কিন্তু লাঠি ব্যবহার করা হয় না। ঠিক আছে, শর্টপুট প্রতিযোগিতায় একটা ভারী ধাতব গোলক কাঁধের উপর ভর দিয়ে ছুটতে হয়, এতে কোনো প্রকার স্টিক বা লাঠি ব্যবহার করা নিষিদ্ধ। তারপরে দেখো রিইমাজিন ইওর লাইফ বইটির লেখক কি? বইটির লেখক হচ্ছেন বিনীতা দাওরা নাঙ্গিয়া। অপশান নাম্বার ডি সঠিক অ্যান্সার। রিইমাজিন ইওর লাইফ শীর্ষক বইটি রচনা করেছিলেন বিনীতা দাওয়ার নাঙ্গিয়া। তিনি দ্য টাইমস অফ ইন্ডিয়ার একজন সুপরিচিত এক্সিকিউটিভ এডিটর এবং একজন বিশিষ্ট কলামিস্ট। বইটি মূলত তার অত্যন্ত জনপ্রিয় সাপ্তাহিক কলাম ও জোনের একটি সংকলন, যা দ্য টাইমস অফ ইন্ডিয়াতে প্রকাশিত হয়। এটি দ্রুতগতির আধুনিক বিশ্বে জীবনধারা, সম্পর্ক, আধ্যাত্মিকতা এবং সুখের অন্বেষণের উপর আলোকপাত করে। তারপরে দেখো খোখো ম্যাচের জন্য নির্দিষ্ট ওয়ার্ম আপ ব্যায়াম কোনটা? খোখো খেলার জন্য ফ্রগ জাম্প, জিগজ্যাগ দৌড়, দুটোই, 1 এবং 2 উভয়ই কিন্তু। ঠিক আছে, দেখে নাও। ফ্রগ জাম্প খেলোয়াড়দের পায়ের পেশির জোর বাড়ায় এবং জিগজ্যাগ রানিং খোখো খেলায় দ্রুত দিক পরিবর্তনের ক্ষমতা নিশ্চিত করে। চেন্নাই শহরটি কোন দুর্গকে কেন্দ্র করে গড়ে উঠেছিল? চেন্নাই ফোর্ট সেন্ট জর্জকে কেন্দ্র করেই গড়ে উঠেছিল। 1644 সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি দ্বারা নির্মিত ফোর্ট সেন্ট জর্জ ভারতে ব্রিটিশদের নির্মিত প্রথম বাণিজ্য ঘাঁটি কেন্দ্রিক দুর্গ, যা পরবর্তীতে আধুনিক চেন্নাই মহানগরীতে পরিণত হয়। তারপর দেখো কর্ণাটিক সঙ্গীতের বিকাশে পুরন্দর দাসের আবির্ভাব কোন সালে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হয়? কর্ণাটিক সঙ্গীতের বিকাশে পুরন্দর দাসের আবির্ভাব কোন সালে একটা গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হয়? 1484 সাল।
1484 সালে জন্মগ্রহণ করা পুরন্দর দাসকে কর্ণাটক সঙ্গীতের পিতামহ বলা হয়। ঠিক আছে, কর্ণাটক সঙ্গীতের পিতামহ পুরন্দর দাসকে বলা হয়। 25 নম্বর কোশ্চেন, আজকের ক্লাসের শেষ কোশ্চেন। ভারতের প্রথম মহিলা মার্চেন্ট নেভি ক্যাপ্টেন কি? ভারতের প্রথম মহিলা মার্চেন্ট নেভি ক্যাপ্টেন তিনি হচ্ছেন রাধিকা মেনন। তিনি 2011 সালে তেল ট্রাঙ্কার সম্পূর্ণা স্বরাজ্যের দায়িত্বে নেওয়ার মাধ্যমে এই রেকর্ড করেন এবং 2016 সালে সমুদ্রে সাহসিকতার জন্য IMO অ্যাওয়ার্ড পাওয়া প্রথম মহিলা হন। তো এই ছিল মোট আজকের 25খানা কোশ্চেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। আশা করি সবাই ইতিমধ্যে ক্লাসটা লাইক করে ফেলেছো, শেয়ার করে ফেলো বন্ধুদের মাঝে। আর যারা নতুন রয়েছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকো। এই ধরনের ক্লাস কিন্তু সম্পূর্ণ ফ্রিতে আমাদের চ্যানেলে পেয়ে যাবে। আর বাকি তোমরা যদি MTS এর নোটস নিতে চাও, জিকে এবং ইংলিশের ফুল নোটস, প্রিভিয়াস ইয়ার, প্র্যাকটিস সেট, কারেন্ট অ্যাফেয়ার্স এবং টপিক ওয়াইজ, ঠিক আছে। যদি কেউ আলাদাভাবে শুধু প্রিভিয়াস ইয়ার নিতে চাও তার জন্যও মেসেজ করতে পারো। যদি শুধু টপিক ওয়াইজও নিতে চাও তার জন্যও কিন্তু মেসেজ করতে পারো। প্রত্যেকের জন্য কিন্তু আমাদের ব্যবস্থা রয়েছে। এখানে আমাদের PDF লিস্ট রয়েছে, কোন কোন PDF আমাদের কাছে বর্তমানে অ্যাভেলেবল রয়েছে। প্রাইজও সাইডে লেখা রয়েছে, সম্পূর্ণ বাংলা ভাষায়। ইংলিশ যে PDFগুলো রয়েছে সেগুলো ইংলিশের পাশাপাশি কিন্তু বাংলায় ব্যাখ্যা করা আছে, ঠিক আছে। একদম স্বল্প প্রাইস পেয়ে যাবে আমাদের কাছে। PDFগুলো সরাসরি তোমরা হোয়াটসঅ্যাপে পেয়ে যাবে। তো তার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, এই নাম্বারে তোমরা মেসেজ করো। কীভাবে পেমেন্ট করবে আমরা কিন্তু এখানেই হোয়াটসঅ্যাপে বলে দেবো। পেমেন্ট করে স্ক্রিনশট পাঠালেই হোয়াটসঅ্যাপেই কিন্তু PDFগুলো পাঠিয়ে দেওয়া হবে। তো যদি কেউ নিতে চাও তো অবশ্যই মেসেজ করো, কোন PDFটা নেবে সেটা লিখে মেসেজ করবে।